ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে 23শে জ্যৈষ্ঠ 1349 সাল শনিবার বিকালের দিকে শ্রী ঠাকুর আশ্রম প্রাঙ্গণে বাবলাতলায় একখানি বেঞ্চে বসেছেন। দাদা ও মায়েদের মধ্যে অনেকেই শ্রী ঠাকুরের কাছে সমবেত হয়েছেন। একটা আনন্দঘন পরিমণ্ডল রচনা হয়েছে। শ্রী ঠাকুর নিজে থেকেই নানা জনের কাছ থেকে নানা বিষয়ের খোঁজ খবর নিচ্ছেন। বীরেন্দার কাছে জিজ্ঞাসা করলেন, লিভারের জন্য যে ওষুধটা করতে বলেছিলাম সেটা করে কাউকে খাইয়ে দেখেছেন নাকি? বীরেন ভট্টাচার্য: গাছগাছড়া যা দরকার এখন সব জোগাড় করতে পারেনি শ্রী ঠাকুর। তাড়াতাড়ি জোগাড় করে ফেলেন। যে কাজ করবেন বলে মাথায় নেবেন তা করতে দেরি করবেন না, ফেলে রাখবেন না, ওতে স্নায়ুর সংগতি নষ্ট হয়ে যাবে। এই সংগতি ভাঙলে উন্নতিও খতম হয়ে আসে। ও মা বাগচি: কেন শ্রী ঠাকুর? শুভ চিন্তা অনুযায়ী কর্ম যতটুকু করা যায় ততটুকুই মানুষের শক্তি বাড়ে, কাজ না করলে শক্তি বাড়ে না। ওমাদা: শুভ চিন্তাটাও তো একটা মূল্য আছে শ্রী ঠাকুর। নিষ্ক্রিয় শুভ চিন্তা একটা বিলাস হতে পারে, কিন্তু ওতে কোনো লাভ হয় না, বরং অভ্যাস খারাপ হয়ে যায়। ভগবান আমাদের যেমন চিন্তা শক্তি দিয়েছেন তেমনি কর্মশক্তিও দিয়েছেন। তিনি চান না যে আমরা একটাকে পঙ্গু করে রেখে আরেকটাকে বাড়িয়ে তুলি, আবার একটাকে পঙ্গু করে রাখলে আরও একটা পঙ্গু হয়ে উঠতে চায়। শুভ চিন্তা অনুযায়ী কাজ করলে চিন্তা শক্তি বৃদ্ধি পায়। শুধু চিন্তা নিয়ে থাকলে চিন্তার মধ্যে অরষ্টতা এসে যায়, তার মধ্যে নতুনত্ব বা উপভোগ থাকে না। ধরো তুমি একখানি ছবি আঁকবা, এই সম্বন্ধে যদি শুধু মাথায় পরিকল্পনা আঁটো অথচ তাকে বাস্তবে রূপ না দাও তবে তুমি ঠাওর পাবে না। তোমার চিন্তার মধ্যে ত্রুটি কোথায় আর তার উন্নতি বা কী হতে পারে? সব কাজের সম্বন্ধেই এই কথা। ধরো তুমি চিঠি লেখো, একটা চিঠির উত্তর দেওয়ার সম্বন্ধে তুমি যত সুন্দর সুন্দর কথা ভেবে রাখো না কেন, সেগুলি বাস্তবে না লেখা পর্যন্ত কিন্তু ঠিক পাবে না। আর ভালো করে চিঠিটা লেখা যায় কি করে? কাজ আমাদের মাথাকে সাফ করে, তাই চিন্তা ও কাজ দুই চাই। সেই জন্য আছে যজন যাজন। ওমাদা: আশ্রমে নিজেদের মধ্যে যাজন করব কাকে? এখানে প্রত্যেকেই তো আপনার কথা জানে শ্রী ঠাকুর। যাজন সর্বত্রই করতে হয়, পরিবারে যাজন সবচেয়ে বেশি দরকার। যাজন মানে তো উপদেশ দেওয়া নয়। ইষ্টকে ভালোবাসলে সব ব্যাপারে সহজভাবে ইষ্টের কথা এসে পড়ে। ইষ্ট প্রসঙ্গই যাজন। লক্ষ্য রাখতে হয় পরিবার পরিবেশের প্রত্যেকেই যাতে ইষ্টকে জীবন মুখ্য করে নিজের কর্মনিশ্চিত ফল দিয়ে তাকে তুষ্ট, তৃপ্ত ও নন্দিত করে তুলতে চেষ্টা করে। এই সক্রিয় আকুতিও হলো আনন্দ ও উপভোগের প্রাণ। সব সময় নিজেকে ওই উদগ্র আগ্রহ নিয়ে চলতে হয়, ওই পরিবেশকে ওইভাবে ভাবিত করে তুলতে হয়। নিজেকে সন্দীপ্ত রাখার জন্যই যাজন প্রয়োজন। সব কিছুরই মধ্য দিয়ে নিয়ে যদি ব্যাপুত না থাকি তবে জীবনটা কাটাবো কি নিয়ে? তার থেকে বিচ্ছিন্ন হলেই অশান্তি, জ্বালা, যন্ত্রণা। আমি তাই কই, তোমরা ঘর সংসার সব করো, কিন্তু তাকে নিয়ে, তার জন্য জীবন, তার জন্য সংসার, তার জন্যই সমাজ হলে যাজন স্বাভাবিক হয়ে ওঠে। অনুরাগ থাকলে যাজন মুখরতা ফুটে উঠবেই। আর বাইরের থেকে দীক্ষিত অদীক্ষিত যারাই আসুক তাদের সঙ্গে ভালো করে আলাপ আলোচনা করা লাগে। আশ্রম থেকে ঘুরে গেলে একটা মানুষ যদি নতুন জীবন না পায় তাহলে তোমরা করলে কি? ছোট হোক বড় হোক যেই আসুক তাকে যথাযোগ্য আদর আপ্যায়ন করতে হয়। তোমাদের ব্যবহারে যেন প্রত্যেকেই প্রাণ ঠান্ডা হয়ে যায়। নিজে থেকে আগ্রহ সহকারে মানুষের কাছে এগিয়ে যেতে হয়, খোঁজ খবর নিতে হয়, কথাবার্তা বলতে হয়। এই অভ্যাস তোমাদের খুব কম। এতে তোমরাও বঞ্চিত হও, অন্যেরাও বঞ্চিত হয়। ফল কথা, মানুষকে আপন করে নেবার সুযোগ কখনো হারাতে নেই। আবার তোমরা কয়েকজন মিলে যদি আশ্রমের বাড়ি বাড়ি যাও, ঘোরাফেরা করো, ঘরোয়াভাবে সেবা সাহায্য আলাপ আলোচনা করো, তাহলে দেখবে আশ্রমের মধ্যে একটা নতুন হাওয়া খেলতে থাকবে। শ্রী ঠাকুর লোচনদাকে দিয়ে বঙ্কিমদাকে ডাকতে পাঠালেন। বঙ্কিমদা আসলে বলবেন হরেন কিংবা কাউকে পাবনায় পাঠিয়ে আমাকে একটা ওষুধ আনিয়ে দেবে। বঙ্কিমদা: কি ওষুধ শ্রী ঠাকুর? প্যারির কাছ থেকে শুনে নে, তাড়াতাড়ি আনিয়ে দে, একজনকে দেওয়া লাগবে আমার। সে আবার খুব অভিমানী মানুষ, পেতে যদি একটু দেরি হয় তাহলে মন খারাপ হয়ে যাবে, মুখে কিছু বলবে না,
কিন্তু ভিতরে অসন্তুষ্ট হবে। বঙ্কিমদা, গাটের পয়সা খরচা করে আপনি দেবেনও, আপনার কাছ থেকে নেবেও, আবার আপনার উপর অভিমানও করবে। এ বড় বিচিত্র ব্যাপার। শ্রী ঠাকুর, অভিমান মানেই হচ্ছে নিজের ওজনকে বড় করে ভাবা। ভালোবাসতে যারা জানে না, আত্মপ্রীতির যাদের সম্বল, তারা অভিমান দিয়েই থাকে। যে যা নিয়েই থাক, আমি ভাবি বাঁচাটা তার অব্যাহত থাক, আমার করণীয় যেন কোনো ত্রুটি না থাকে। তারপর তার যদি কোনো দিন মর্জি হয়, সে যদি ভালোবাসতে শিখুক, আর না শেখে যদি আমি বা কি করতে পারি, আর তুমি বা কি করতে পারো। কিন্তু ভালোবাসতে না শিখলে মানুষের ত্রাণ নেই। ভগবানই বলো, গুরুই বলো, পিতামাতাই বলো, গুরুজনই বলো, তাদের ভালোবাসায় যতই পায় না কেন, তাতে আমাদের কোনো লাভ নেই। লাভ আছে আমরা যদি তাদের ভালোবাসি, সেই ভালোবাসায়। মানুষ এই সহজ কথাটা বোঝে না, সেবা করতে চায় না, সেবা পেতে চায়। এরপর বঙ্কিমদা বলে চলে গেলেন। শ্রী ঠাকুর উমাদার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, কত কথা শুনতে তোর কেমন লাগে রে? উমাদা, খুব ভালো। অক্ষয়দা, সনদদা প্রমুখের কাছে জিজ্ঞাসা করলেন, আপনাদের কেমন লাগে? প্রত্যেকেই এক বাক্যে বললেন, খুব ভালো। শ্রী ঠাকুর, পৌরাণিক কাহিনীগুলির মধ্যে যেসব বাজে মাল ঢুকে গেছে, সেগুলি সাফ করে নিয়ে যুক্তিসঙ্গতভাবে পুরাতন ঐতিহাসিকের সঙ্গে খাপ খাইয়ে কতকটা জিনিস যদি নতুন করে ঢোল সাজিয়ে নেওয়া যায়, তবে ওর ভিতর দিয়ে লোকশিক্ষা খুব সুব্যবস্থা হতে পারে। মানুষ গল্প প্রিয়াসী, মানুষ আড্ডা প্রিয়, এই রকমগুলি ইষ্ট ও কৃষ্টি প্রতিষ্ঠার কাজে লাগাতে হবে। পঞ্চানন্দার মতে মানুষ যদি এই কাজে হাত দেয়, তাহলে বোধ হয় ভালো পারে। সংস্কৃত জানে, গল্প জমিয়ে তুলতে পারে, গান জানে, আবার আপন তালে নাচেও লাগলে পাগল করে দিতে পারে। তবে এ নিয়ে লেগে থাকা লাগে। দুদিন করলাম, তারপর বন্ধ করে দিলাম, তাতে হয় না। আশ্রমের এক একজন এক বা একাধিক বিষয় নিয়ে জাগ প্রদীপ জ্বালিয়ে যদি বসে থাকে, তবে বাইরে থেকে যারা আসবে, তাদের যার যে বিষয়ের অনুরাগ আছে, সে সেই দিকে ভিড়ে পড়তে পারে। আশ্রমটাকে করে রাখতে ইচ্ছা করে একটা বুড়ির হাঁড়ির মতো করে। সব মাল মশলা মজুদ থাকবে, যা চাও তাই পাবে। আমার মাঝে মাঝে ভয় হয়, যেমন যুদ্ধবিগ্রহের হিড়িক, কত রকমের হজিমের ছড়াছড়ি, তারপর আবার প্রতিলোমের যাজন। বুঝি বা আমাদের সম্পদ সব লোপ পেয়ে যায়। তাই প্রাচীন ও বর্তমান যা কিছু জীবনীয়, তা ধরে রাখতে ইচ্ছা করে। রূপটা যদি ঠিক থাকে, এ বন্যার মধ্যেও যদি টিকে থাকে, তবে চালাতে পারবো। বসে বসে পাগলের মতো একলা একলা কত কথাই যে ভাবি, তার ঠিক নেই। ইন্দুদা, কথক তার ভিতর দিয়ে যাজন খুব ভালো হতে পারে। শ্রী ঠাকুর, সে কথা আর কও কেন? মানুষকে পাগল করে দেওয়া যায়, তোমরা লাগায় না যে কথক তার ভিতর দিয়ে যে শুধু পুরাণ ও শাস্ত্রতত্ত্ব ব্যাখ্যা হবে, তা কিন্তু আমি চাই না। আমার ইচ্ছা করে যে প্রসঙ্গক্রমে জ্ঞান বিজ্ঞানের সব বিষয়ই কথক তার ভিতর দিয়ে পরিবেশন করা হবে। তোমরা পড়বার সময় যদি ওই রকম করো, তাহলে দেখবে ছাত্রদের মাথা খুলে যাবে। একটা বিষয় পড়াতে গিয়ে তার সঙ্গে সংশ্লিষ্ট বহু বিষয় শিখিয়ে দিতে পারো। ধরো ইতিহাস পড়াচ্ছ, সেই প্রসঙ্গে ভূগোল, অঙ্ক, বিজ্ঞান, সাহিত্য, রাজনীতি, অর্থনীতি সবই আমদানি করতে পারো। ইন্দুদা, এক তো আমরা জানি না অত বিষয়, অন্তত আমি তো জানি না, আর জানলেও একসঙ্গে অত বিষয় অবতারণা করতে গেলে ছেলেদের মাথায় ঢুকবে না, আর পাঠ্য বিষয়েও পড়িয়ে শেষ করা যাবে না। শ্রী ঠাকুর, ও তোমাদের ভুল ধারণা। ছেলেদের কাছে ছেলেদের মতো করে পরিবেশন করতে হবে, যাতে তাদের মাথায় ধরে। কোথায় কতটুকু বলতে হবে, তাও মাত্রা জ্ঞান চাই। এই বিষয়ে, এই একটা বিষয়ে বিভিন্ন দিক থেকে যদি দেখতে ও দেখাতে পারো, তবে সেই বিষয় সম্বন্ধে তার যে জ্ঞানটা হবে, সেই জ্ঞানটা হবে পাকা। সেইটাকে বইয়ের বিষয়, পড়ার বিষয় ও পরীক্ষার বিষয় হিসাবে না ভেবে সে নিজের জীবন বিষয় হিসাবে দেখতে শিখবে। কইতে জানলে এর ভিতর দিয়ে হুড়হুড় করে আগাইয়া যাওয়া যায়। ছেলেদের মাথা যত চাঙ্গা করে তুলতে পারবা, তত দেখবা তারা নিতাত্ত্ব কম বোঝে না, তাদের মাথায় নিতাত্ত্ব কম ধরে না। কিন্তু তাদের ভিতর ঢুকতে হবে তাদের জীবনের দরজা দিয়ে। একটা দাদা আশ্রমে মিলিটারিতে কাজ করেন, তিনি আশ্রমে এসেছেন। এখন শ্রী ঠাকুরের সান্নিধ্যে আসলেন। যুদ্ধের পরিণতি কী হতে পারে সে সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর, কারা জিতবে কারা হারবে তা কি আর আমি বলতে পারি? সেসব ব্যাপারে বরং তোরা বুঝিস। কিন্তু রকম দেখে মনে হয় এর জেরা আরও অনেক দিন চলবে, ক্ষয়ক্ষতি ঢের হবে।
তার ভিতর দিয়ে যদি মানুষ শিক্ষা লাভ করে, তাতে চিন্তাধারা যদি বদলায়, তাহলেও একটা মানে হয়। মানুষের মধ্যে যত সব ধর্মবোধ জাগ্রত না হয়, তত সময় তার নিস্তার নাই। আর ধর্মবোধের মূল কথা হচ্ছে অন্যের বাঁচা বাড়া সহায়তা করা। ওটা না করলে নিজের বাঁচা বাড়াটা টিকবে না। এরপর শ্রী ঠাকুর দাদাটাকে জিজ্ঞাসা করলেন, তুই যেখানেই থাকিস সেখানে কমলার মধু পাওয়া যায় না? দাদাটি বললেন, পাওয়া যায়, কিন্তু শীতকালে। শ্রী ঠাকুর, সামনের শীতকাল পর্যন্ত যদি ওখানে থাকিস, কিছু কমলার মধু জোগাড় করে পাঠাস তো? দাদাটি আগ্রহ সহকারে বললেন, হ্যাঁ, নিশ্চয়ই পাঠাবো। সৈন্য বিভাগের রীতিনীতি, আইন কানুন, আহার বিহার, শিক্ষা, কাজকর্ম, আমোদ প্রমোদ ইত্যাদি সম্বন্ধে রকমারি প্রশ্ন করে শ্রী ঠাকুর অনেক কথা শুনলেন। এরপর শ্রী ঠাকুর বেড়াতে বেরোলেন। কেষ্টদা তার বাড়ির পাশে একটা কৃষিক্ষেত করছেন, নিজে হাতে কলমে সেখানে কৃষি করেন। শ্রী ঠাকুর হাঁটতে হাঁটতে সেই বাগানের দিকে গেলেন। শ্রী ঠাকুরকে দেখে কেষ্টদা হাতে মাটি মাখা অবস্থায় বেরিয়ে আসলেন। শ্রী ঠাকুর, আপনার কাজে ক্ষতি করলাম নাকি? কেষ্টদা, ক্ষতি আবার কি, শখ করে করি। শ্রী ঠাকুর, হ্যাঁ, করা খুব ভালো। কৃষি সম্বন্ধে লাখ বক্তৃতা করার থেকে এই যে নিজে হাতে করছেন, এর দাম ঢের বেশি। আচার্য মানেই এই, শ্রেষ্ঠ ব্যক্তির যা আচরণ করে, সে আচরণেই একটা মর্যাদা লাভ করে, আর তা চালিয়ে যেতে দেরি হয় না। ঋত্বিকরা কর্মক্ষেত্রে যে মানুষের ক্ষেত খামারের নামে নিজেরা যদি একটু কাজকাম করে, তাতে কিন্তু মানুষের খুব উৎসাহ পায়। ঋত্বিক কেবল দেখবে, কেবল শিখবে, কেবল করবে, কেবল করাবে, একটা অফুরন্ত উৎসবের উপর রেখে দেবে মানুষকে। কেষ্টদা ইতিমধ্যে হাত ধুয়ে নিলেন। শ্রী ঠাকুর বললেন, যাবেন নাকি? কেষ্টদা বললেন, আজ্ঞে হ্যাঁ। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত। জয় গুরু।